নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা 15। মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহা শান্তি! কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলাপানা করে ফেলেছে সে। এই বয়সে এসে এমন ইমম্যাচিউরদের মতো কাজ কি তাকে শোভা পায়? এমন বাচ্চামো প্রতিশোধের কি কোনো মানে হয়? ওই আত্ম অহংকারী লোকটা কি ভাববে? নম্রতাকে নিশ্চয় প্রচণ্ড গেয় আর ন্যাকা ভাববে। নম্রতার হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল। কেউ তাকে ফালতু আর বিরক্তিকর ভাবছে, ভাবতেই মনটা তেতিয়ে গেল। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করলো নম্রতা। কিছুক্ষণ ফোন নিয়ে অযথাই ঘাটাঘাটি করলো। মনের কোথাও একটা অপেক্ষা তাড়া দিচ্ছিল তার। যদি লোকটি মেসেজের উত্তর দেয়, যদি কিছু বলে, এই ভাবনাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার প্রহর। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও ওপাশ থেকে কোনো রকম উত্তর এলো না। ওই অসভ্য লোকটি প্রতিটা মেসেজ সিন করার পরও কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টা করলো না। নম্রতার আত্মসম্মানবোধটা যেন এবার খণ্ডবিখণ্ড হয়ে গেল। লোকটা কি তবে নম্রতাকে মেসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করল না? নম্রতার শরীর মন অপমানে টনটন করে উঠল। এই লোকটা ভারী হিসেবি ধরনের। কোথায় কোন কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে, অপদস্থ করা যাবে, তা যেন এই লোকের অস্থিমজ্জায় জানা। এই যে এই মুহূর্তে লোকটি যদি কোনো উত্তর দিত, নম্রতার সাথে কথা কাটাকাটির চেষ্টা করত, পাল্টা অপদস্থের চেষ্টা করত, তাহলেই তো অপরাধবোধ অপমানবোধটা কমে যেত নম্রতার। কিন্তু ওই অসভ্য লোকটি সে সুযোগ দিল না। একদম নীরব থেকে নম্রতার জাগ্রত আত্মসম্মানবোধকে তীব্রভাবে আঘাত করে গেল। নম্রতা টেরও পেল না। আচ্ছা, নীরবতার মতো ভয়ানক ছুরি কি আদৌ কিছু হয়? নম্রতার সতর্ক মস্তিষ্ক উত্তর দিল, না, হয় না। এই পৃথিবীতে নীরবতার মতো ভয়ানক ছুরি আর কিছু হয় না, হতে পারে না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় গা এলিয়ে দিতেই বেয়াদব মনটা আফসোসের শীষ তুলে বলল, কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটিকে এত কথা শোনানোর, শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর? তুমি সবসময় এমন উৎপটাং কাণ্ড কেন করো নম্রতা? তোমার কি আত্মসম্মান বোধ নেই? তুমি কি ব্যক্তিহীন সস্তা মানবী? নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল। চারপাশের সবকিছু বিষাক্ত হয়ে উঠতে লাগলো। আত্মগ্লানি আর অপমান বোধে তেতো হয়ে উঠল মুখ তার। এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে। জীবনের সব না পাওয়াগুলো, হারিয়ে ফেলার স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়ে ছাড়ল। সেই স্বার্থপর হারিয়ে যাওয়া সেকে ভেবে রাত ভোর করে কাঁদল নম্রতা। পূর্ব আকাশে যখন আলো ফুটল, লালাভ লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ, ঠিক তখনই দুদণ্ড ঘুম নেমে এলো নম্রতার চোখে। জ্বালাপুরাময় ফোলা চোখ দুটো নিয়ে ঘণ্টা খানিকের জন্য চোখ বুজল নম্রতা। ঘুমের মাঝেও নম্রতা দেখতে পেল পুরাতন সেই বই, হাজার হাজার নীল চিরকুট, আর তার মাঝে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ। নম্রতা ধরফড়িয়ে উঠে বসল। গলা বুক ঘেমে চিপচিপে হয়ে আছে। নম্রতার ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মুছল। কখন থেকে ডাকছি তোকে? ক্লাস টাইম হয়ে গিয়েছে, রেডি হবি না? 9:30টার ক্লাস, জলদি ওঠ। নম্রতা ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো। নীরা চুলে চিরুনি চালাচ্ছে। গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা, ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং। নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দু হাতে মাথা চেপে ধরল। ওই পুরুষটা, ওই নীল পাঞ্জাবি পরনে পুরুষটার চেহারা মনে পড়ছে না তার, অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে। মনে হচ্ছিল কত আপন, কত ভালোবাসাময় সেই মুখ, সেই ঠোঁট আর সেই নীল রঙা পাঞ্জাবি। নীরা আবারও তাড়া দিতেই অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা। কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতেই সিদ্ধান্ত নিল আজ আবারও গ্রন্থাগারে যাবে সে। সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ। মলাটের নিচের গন্ধ শুকবে। এতগুলো বছরের আদান প্রদানেও সেখানে কি সে এর নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি? একটুও না। নম্রতা ওয়াশরুমে যাওয়ার পরপরই ভার্সিটির বই গুছাতে মন দিল নীরা। ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচাড়া করতেই
একটা বই থেকে টুপ করে নিচে পড়ে গেল একটি চিরকুট। নীরা ভুরু কুঁচকে চিরকুটটির দিকে তাকিয়ে রইল, তারপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরো। কাগজটা মেলে ধরতেই টানা টানা চিরপরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে। মাত্র দুটো লাইনের সেই লেখাতেই নীরার বিক্ষিপ্ত অশান্ত মনটা শান্ত হয়ে গেল। নীরা টলমলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল। জীবনে আর কখনো ভালোবাসতে বলবো না তোকে, তবু কাঁদিস না প্লিজ। আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো। চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নেব, কিন্তু তোর কান্নাটা সহ্য হবে না। এই নিরুপাখি, কাঁদিস না প্লিজ। চিরকুটটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা। বুকের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সাথে উতলে উঠল কান্না। এই ছেলেটা কেন এত ভালোবাসে তাকে? তার মতো স্বপ্নহীন মেয়েটিকেই কেন ভালোবাসতে হলো তার? আর কেনই বা এমন অদ্ভুত মিষ্টি তার প্রকাশভঙ্গি? নীরার মতো পোড়া কপালি মেয়ের জন্য অত ভালোবাসাও জমা থাকে বুঝি? সেই পাগল প্রেমিক কি জানে না পোড়া কপালিদের ঠিক ভালোবাসতে নেই, ভালোবাসার অধিকার নেই? নীরার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা। তেজস্বী সূর্যটা অনেকটাই মিইয়ে এসেছে, ত্যক্ত গরমটা সয়ে এসেছে শরীরে। নম্রতার নীল রঙা কামিজটা ঘামে লেপ্টে আছে গায়ে, চোখের নিচে অসাবধান আদরের মতো লেপ্টে আছে কাজল কালি। হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস ভারী। নম্রতা ছোট ছোট পা ফেলে গ্রন্থাগারের দোতলায় উঠল। আজ একাই এসেছে সে, আজ তার একাই থাকার পালা। না, একা তো নয়, সে এবং তার সুপ্ত গভীর অনুভূতিগুলো খুব একান্তে সময় কাটানোর পালা। নম্রতা ঢোক গিলে দর্শনের সেলফের দিকে এগিয়ে গেল, কিন্তু এ কি, দর্শনের বইটা এখানে নেই। নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো, মাথা ঘুরছে, চিন্তা গুলিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই বই? সারা সেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বই। শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হলো তার? নম্রতা কোণার এক চেয়ারে বসে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো, বুকে চাপ লাগছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নম্রতা কি মারা যাচ্ছে? ওই নিষ্ঠুর লোকটিকে না দেখেই কি মরে যেতে হবে তাকে? নম্রতা টেবিলে মাথা এলিয়ে ঘণ্টাময় বসে রইল। কিছুটা ধাতস্থ হওয়ার পর গ্রন্থাগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানল গ্রন্থাগারেই কোনো এক পাঠক একদিন আগে বইটি বাড়ি নিয়ে গিয়েছে, এখনো ফিরিয়ে দিয়ে যায়নি। নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এত বছর পর হঠাৎ কার প্রয়োজন পড়ল এই বই? নম্রতা উত্তেজিত হয়ে বলল, যে লোকটি বই নিয়েছে তার নাম কি? চেক করে বলুন প্লিজ, আমার খুব প্রয়োজন। লোকটি খুব একটা ঝামেলা করলো না। নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গভীর ভঙ্গিতে রেজিস্টার খাতা ঘাঁটতে লাগলো। বেশ কয়েক মিনিট ঘাটাঘাটির পর গম্ভীর মুখে বলল, নিশাত আহমেদ নীরব। গত পরশু বিকালের দিকে নিয়ে গিয়েছে বইটা। নামটা শুনেই বিদ্যুৎ শক লাগার মতো চমকে উঠল নম্রতা। নিশাত? নিশাত নিয়ে গিয়েছে সেই বই? কিন্তু কেন? তবে কি নম্রতারা যা ভাবছে তাই? নিষাদই সেই নিষ্ঠুর পুরুষ, নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়? এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে? এত বছর পর কাকতালীয়ভাবে সেই বইটিই কেন নিতে হবে নিষাদকে? নম্রতা ভাবনা গুলিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। নম্রতা শুকনো গলায় কোনো রকম ফ্যাস ফ্যাস করে বলল, ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে? ওনাকে ভীষণ দরকার আমার। লোকটি নম্রতার অনুরোধ সম্পূর্ণ নাকচ করে বলল, সম্ভব নয়, নাম্বার দেওয়ার নিয়ম নেই। নম্রতা হাজার অনুরোধ করেও লোকটির থেকে নাম্বার উদ্ধার করতে পারল না। ধীর দুর্বল পায়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গোড়ায়। না, আর হাঁটতে পারছে না সে। এই শরীরের ভার বহনের শক্তি আর হচ্ছে না। নিষাদের দেখা সে কিভাবে পাবে এখন? ডাক্তার আরফানকে জিজ্ঞেস করে দেখবে? এত কিছুর পরও কি এই ডাক্তার তার কথা শুনবে, সাহায্য করবে? নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়ালে প্রথমেই নাদিমের নাম্বার থাকায় তাকে ফোন করলো প্রথম। দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে। ফোন ধরেই ওপাশ থেকে বিরক্ত কণ্ঠে বলল, টিউশনি করাইতাছি বাল, হুদাই ফোন দিয়া ডিস্টার্ব করতাছত কেন? নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে শ্বাস নিল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সরি দোস্ত, তুই একটু রঙ্গন অন্তু। নীরা, কাউকে ফোন দিয়ে শাহবাগ গ্রন্থাগারে আসতে বলবি জলদি। এটুকু বলতেই
কান্নায় গলা ভিজে গেল নম্রতার। নাদিম চিন্তিত কণ্ঠে বলল, রঙ্গন তো পুরাতন ঢাকায় গেছে, অন্তু কই আছে জানি না, কিন্তু হইছেটা কি? কই তুই, ঠিক আছিস? আমি শাহবাগে গ্রন্থাগারের সিঁড়িতে বসে আছি, আমাকে নিয়ে যেতে বল, হাঁটতে পারছি না। নাদিম আর কোনো প্রশ্ন করল না, ব্যস্ত কণ্ঠে বলল, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। তোর টিউশনি রাখ, তোর টিউশনি, আমি আইতাছি, চিন্তা করিস না। অন্তুকেও কল করি, শালাই আছেটা কই? নিজের মনে কথা বলতে বলতেই ফোন কেটে দিল নাদিম। নম্রতা সেখানে বসেই চোখ বন্ধ করল। এই চোখ খুলে রাখাও শরীরে আর কুলোচ্ছে না।